আমার কাছে মনে হচ্ছে যে আসলে সে এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা। আজকে একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে জামাত জোটের একজন এমপি হানজালা তিনি বিএনপির একজন কর্মীকে এইভাবে হুমকি দিয়েছেন, এই মিয়া চুপ করেন, খেয়ে ফেলাবো। তার ভাষাটা এত জঘন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে সে এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা। আজকে বিরোধী দল হয়ে তাদের এমপিরা সরকারি দলের লোকজনকে হুমকি দিচ্ছে, মানে তাদের আচরণটা এরকম যে বিএনপি ক্ষমতায় থেকেও বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি অপোজিশনে আছে আর ক্ষমতায় আছে আপনার এই জামাত ইসলাম। এমপিদের হুমকিটা দেখেন। একটা পরামর্শ আসলে দিতে চাই, জাতীয় সংসদে আমরা যেমন দেখি যে বক্তব্য এক্সপান্স করার ব্যাপারটা, আমাদের এখানে যদি সেই সুযোগ থাকতো আপনার এই শব্দটা আমরা করতাম। আমরা এখানে কারোর ব্যক্তিগত আমরা কোনো আসলে কাউকে ব্যক্তিগত এরকম কোনো বিশেষণে বিশেষায়িত না করি। আমরা সেই জায়গাটি নিজেদের ব্যক্তিগত হিসেবে রাখি। আমরা আসবো আপনি কি মিষ্টি ভাষায় কথা বলবেন? মানে জামাত ইসলাম প্রতিদিন আমাকে অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, পতনের হুমকি দিচ্ছে, আর আমি এই জামাতকে ঠান্ডা মাথায় সুন্দর ভাবে কথা বলবো, এটা কি শুনবে? সুন্দরের উপযোগী নয়। পলিটিশিয়ান মানে কি? পলিটিশিয়ান আমাকে যখন নরম হইতে হবে, যখন গরম হওয়া প্রয়োজন গরম হইতে হবে। অন্যথায় বাংলাদেশের রাজনীতি আপনি করতে পারবেন না। আমাদের সাথে আরো এই তো চেঞ্জ করতে হবে আমাদের সবাইকে মিলে। না, জামাত ইসলাম অপোজিশনে আছে, তাদেরকে বলা হয় শিক্ষিত। শোনেন, তাদেরকে বলা হয় যে জামাত ইসলাম সবথেকে শিক্ষিতদের দল। ইতিহাসের সবথেকে নিকৃষ্ট বিরোধী দল জামাত ইসলামের শীঘ্রই নির্মম পতন হবে। আমি এই কথা খুবই শীঘ্রই নাকি জামাতের বিরোধী দল হিসেবে নাকি পতন হবে। দেখেন, জামাত যদি বিরোধী দল হিসেবে পতন হয় তাহলে সরকারি দলের পতন হবে না। বিরোধী দল না থাকলে সরকারি দল থাকবে কিভাবে? আপনি যে সংসদে একবার যদি না থাকে দুই বিরোধী দল অটোমেটিক ভেঙে যাবে। আপনার দুটা পিলার, একটা পিলার আপনি ভেঙে দিলেন, আপনি মনে করেন আরেকটা পিলার দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, অটোমেটিক ভেঙে যাবেন। আপনি অটোমেটিক ভেঙে যাবেন না, কাউকে আনা দরকার নেই তো। আপনি বলেন জামাত নাকি ৭৬টা আসন নাকি প্রতারণা করেছে। জামাত যদি ৭৬টা আসন প্রতারণা করে তাহলে বাকি যে আসনগুলো এগুলো কি সরকারি দল প্রতারণাহীন ভাবে করেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মধ্যে কোন একটা ছোট্ট দল সেখান থেকে শুধু দালাল বের হয়, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ থেকে যে কটা নেতা, বড় বড় নেতা, প্রধান সারির নেতা, সবগুলোই দালাল হয়েছে। মানে চাটাচাটি করে পদ পাওয়ার চিন্তা ভাবনা করেছে। প্রথম তিনি হচ্ছে নুরুল হক নূর, এরপরে হচ্ছে এদের রাশেদ, যাকে নিয়ে আজকের ভিডিও, তারপর আমতারেক কখন কি বলে, কখন বলে জামাতের মতো এত সুন্দর দল আমার জীবনে দেখিনি, তারা সবচাইতে রহমত বরকতি একটা দল, এই কিছুদিন আগে কথা বলেছিল। এখন এসে আমতারেক জামাতে ইসলামকে দেখতে পারে না, জামাতের বিরুদ্ধে কথা বলে। মানে এই ভিক্ষুকদের যদি কেউ ২-৪ টাকা দেয় তখনই তারা বিরুদ্ধে কথা বলে, অন্যের বিরুদ্ধে কথা বলে। মানে একটা দলের একটা আদর্শ থাকে, এদের কোনো আদর্শ নেই। এদেরকে আপনি টাকা দেবেন, এরা আপনার বিরুদ্ধে কথা বলবে। যেমন নুরুল হক নূর, তাও সে একটা পদে গেছে, কিন্তু এই নিচের দুটা তো কোনো পদ নেই। এরা কুকুরের মতো সবসময় ঘেউ ঘেউ করে, কখন কি বলে না বলে তার ঠিক নেই। এখন বিএনপির তেল মারতেছে, অনেক কিছু বিএনপিকে নিয়ে বলতেছে। যখন দেখা যাবে যে এমন একটা সময় আসতে পারে যে বিএনপি ক্ষমতায় থাকবে না, তখন এই দালালদের অবস্থান কোথায় হবে বলেন? তখন এরা মানে রাস্তাঘাটে লাত্তি গুড়ি খাবে, দেখেন। তো দর্শক, আজকে এই দালালকে কঠিন ধোলাই করা হবে। তিনি সাম্প্রতিক সময়ে এমপি হানজালা এবং জামাতে ইসলামীকে নিয়ে উপর কিছু মন্তব্য করছে। তো এই মন্তব্যের আবার কঠিন জবাব দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের নেতা ডক্টর ফয়জুল হক ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। হাজী শরিয়তুল্লাহর বংশধর হানজালা এমপির একটা পশমের মূল্য কি এই টোকাই রাশেদের আছে? আমি মনে করি একটা পশমের মূল্য এই রাশেদের নেই। সেই রাশেদ কিনা বলে যে এই হানজালাকে চিড়িয়াখানায় রাখতে হবে। আমার কাছে ভালো লেগেছে হানজালার উত্তরটা, যে চিড়িয়াখানায় তিনি ঠিকই বাঘের সাথে থাকবেন, কিন্তু ওইখানে যে মহিষটি আছে সেই মহিষের সাথে রাশেদকে বেঁধে রাখবেন বলে তিনি মন্তব্য করেছেন। এই রাশেদ নামক চাটুকার ৫ই আগস্টের পরে চরম মাত্রার বেয়াদবি সুলভ আচরণ যাকে বলে, সেটা তিনি রাজনৈতিক অঙ্গনে প্রতিদিন ছড়িয়ে বেড়াচ্ছেন। রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সৌন্দর্যতা, টকশোর ভাষা, এ যাবতীয় সকল কিছু তিনি দৃষ্টতাপূর্ণ আচরণের মাধ্যমে একদম ক্রস করে ফেলেছেন। ৫ই আগস্টের পূর্বে বাংলাদেশের জামাত শিবিরের জাকাতের টাকায়, ফেতরার টাকায়
হাদিয়ার টাকায় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম যখন মাঠে ময়দানে থাকতে পারতো না, ওদের কোনো অবস্থাই ছিল না, তখন সাহায্য করেছিল এই দল। সেই দলটাকেও আবার বলে যে বাংলাদেশের জামাত ইসলামের পতন হবে, বিরোধী দল হিসাবে এই প্রথম জামাত ইসলামের নাকি পতন হবে। এবং ন্যাক্কারজনকভাবে জামাতকে ইন্ডিকেট করে যে মন্তব্যগুলো করেছেন সেটা এ যাবৎকাল কোনো রাজনৈতিক দল, বিরোধী দল, সরকারি দল কেউ কোনো সময় করেনি। তাহলে এই রাশেদের এই আস্ফালনের মূল শক্তিটা কোথায়? কোন চাবিকাঠির জোরে রাশেদ আজকের এভাবে করে নতুন নতুন বয়ান তৈরি করে রাজপথে ছাড়ছেন, মানুষের কাছে জাতিকে বিভ্রান্ত করার জন্য তথ্য দিচ্ছেন? সকাল সন্ধ্যা মন্তব্য এনসিপি নাকি বাংলাদেশে কোনো জুলাইয়ের কোনো যোদ্ধাই নাকি এনসিপিতে নাই, সংখ্যায় কম, প্রকৃত যোদ্ধা এনসিপির মধ্যে নাই। আরে বেটা, এনসিপির মধ্যে যারা আছে এ মতের পার্থক্য আমার থাকতে পারে, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই নাহিদ ইসলাম এক দফার ঘোষক কে না জানে? এই যে আজকের সজীব ভুইয়া, তারপরে হাসনাত, সার্জিস, এদের অবদান কে না জানে? পাটোয়ারির অবদান কে না জানে? আজকে আপনি তাদেরকে বলছেন তারা প্রকৃত যোদ্ধাই না। তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটার মধ্যে আছে বলেন? বাংলাদেশের জামাত শিবির এই জুলাই যোদ্ধা বিপ্লব সাধন করতে তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে। যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আয়নাঘরে থেকেছে, তারপরেও তারা আজকের এই বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর সেই দলকে বলে পতন হবে। বিরোধী দলের কখনো পতন হয়? আজকে তিনি নতুন নতুন জোকারের মতো মন্তব্য করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে এক একটা মন্তব্য করছেন। বিশেষ করে এই হানজালাকে নিয়ে যে মন্তব্যটা করলেন, আজকের এই হানজালা বাংলাদেশের যদি কয়েকটা টপ বংশীয় ঐতিহ্যগত পরিবার থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই হানজালার পরিবার। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, হানজালার বংশে, হানজালার বাড়িতে একজন কাজের লোক যে পরিমাণ জ্ঞান বুদ্ধি রাখে, কিংবা তাকে যে সম্মানের সাথে সেখানে মানুষ অভিহিত করে, এই রাশেদের সেই সম্মানটা নাই। ওকে তো ওখানে ইন্টারভিউতে দিতে গেলে ওই হানজালার বাড়ির চাকর হিসাবেও কেউ রাখবে না। ধৃষ্টতা প্রদর্শন করতে করতে, আস্ফালন দেখাতে দেখাতে রাজনৈতিক দেউলিয়াত্বের জায়গায় চলে গিয়েছেন। 5ই আগস্টের পূর্বে বিভিন্ন বয়ান তৈরি করে ন্যায়ের কথা বলতেন। কোথায় আপনার সেই ন্যায়ের বাক্য? কোথায় আপনার সংস্কার নিয়ে বক্তব্য? কোথায় আপনার সেই জুলাই বিপ্লব সনদ নিয়ে কথাবার্তা? কোথায় আপনার পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা, উচ্চকক্ষ নিয়ে আলোচনা? আদৌ কোনো আলোচনা নেই। শুধু সকাল সন্ধ্যা বিএনপি, এনসিপি, হানজালা, মামুনুল হক, এই যন্ত্রণায় আপনার দিনটা শেষ হয়ে যায়। সকালটা শুরুই করে কোনো একটা এজেন্সির হাদিয়ার মাধ্যমে, আর সন্ধ্যাটা শেষ করে ওই হাদিয়ার মাধ্যমে। ইদানিং তো দেখতে পাচ্ছি দালালি, এই ধরনের অযাচিত মন্তব্য, বক্তব্য করে শুধুমাত্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। এগুলো দিয়ে রাজনীতি হয় না। রাজনৈতিক একটি আদর্শ থাকতে হয়। দল আপনি একটা পরিবর্তন করেছেন, আপনার দলের পরিবর্তন করার সময় আপনার আদর্শ কি ছিল সেটা আপনি ভুলে গিয়েছেন। আপনি যখন দলটা চেঞ্জ করেন, আপনার দলের চেয়ারম্যান বলে, নুরুল হক নূর বলে যে আমার এই দল থেকে শুধু কৌশলের অংশ হিসেবে বিএনপি থেকে নির্বাচন করছেন। মেয়া, আপনি নীতিবাক্য শিখান, জাতিকে আপনি দিচ্ছেন মেসেজ। এই অথর্ব নেতৃত্বের কারণেই তো আজকের এই জাতিটার দুর্দশা হয়ে গিয়েছে। আর আমাদেরও দুর্দশা হচ্ছে এই, আমরা এদেরকে চিনতে ভুল করেছি। যখন ওদের কেউ ছিল না, ভিখারির মতো রাস্তায় রাস্তায় হাঁটছে, সেই সময় আপনাদের টাকা দিয়ে, এই জামাত শিবিরের টাকা দিয়ে চলেছে এই রাশেদরা। এদের ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে তাদের। আর আজকে দেখবেন সবার আগে এদের বিরুদ্ধেই বক্তব্য। মামুনুল হক সাহেবকে নিয়ে মন্তব্য। বাংলাদেশের ইতিহাসে যাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজকের এই স্বাধীন একটি নতুন করে দেশ পেলাম, তার মধ্যেও মামুনুল হকের নামটা লিখে রাখতে হবে। আমরা এই মামুনুল হককে নিয়ে টকশো করেছি, কোনোদিন স্বার্থের দিকে তাকাই নাই। শত শত আছে, তাকে নিয়ে খোঁটা মারার সময় পান সংসদে, ভিতরে বাহিরে। এই দুর্দশা দেখতে হচ্ছে আমাদেরকে, যে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের সময় আমরা এই সকল মানুষদের কারণে আজকে তাদের উপরে জুলুম করেছে, বিধায় আজকের সেই জুলুমের জবাব জুলাই বিপ্লবের মাধ্যমে হয়েছে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী গুম খুন, বিএনপির নেতাকর্মী গুম খুন, বিশেষ করে জামাতের শীর্ষ নেতাদেরকে গলায় ফাঁসি দেওয়া হয়েছে। সব ভুলে গিয়েছে। এখন শুধুমাত্র
সচিবালয় টেন্ডারবাজি, চাঁদাবাজি, নৈরাজ্য, আর হঠাৎ করে কিছু পাওয়ার জন্য। শোনেন, আপনি বিএনপির আসল আপন কোনো ব্যক্তি নয়। বিএনপিও যদি চিনতে ভুল না করে, আপনাকে দিয়ে হাল চাষ করাচ্ছে কেউ কেউ, আপনাকে দিয়ে এই মাঠে কিছু কথা ছাড়াচ্ছে কেউ কেউ, কিন্তু আপনাকে বিএনপি পরিবারের কেউ পছন্দ করে না। যারা সত্যিকার বিএনপি করে তারা জানে যে আপনি কে। আপনি কোনোদিন কি তাদের ছিলেন নাকি? কোনোদিন তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন নাকি? তারেক রহমানের নেতৃত্বকে আপনি প্রশ্নবিদ্ধ করেছিলেন আমার সাথে টকশোতে। আমি অনেক কথা বলতে পারি না, কারণ যাদের সাথে সম্পর্ক রেখে বড় হয়েছি তাদের সেই সকল গোপন কথা সামনে আনতে চাই না। কিভাবে কি করে আজ এই বিএনপির চিঠি নিয়ে, লেটার নিয়ে নির্বাচনে এসেছেন, কেন এসেছেন, কার স্বার্থ পারপাস সাফ করতে এসেছেন, সব আমি জানি। সাবধান হয়ে যান। অতএব এই বাংলাদেশের রাজনৈতিক জায়গাটায় সুন্দরভাবে রাজনৈতিক চর্চা করুন, না হয় কিন্তু আপনার জন্য যেমন রাজনৈতিক জীবনটা অন্ধকার, এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও আমি মনে করি আপনার এই দুর্ব্যবহার জাতির কাছে কিন্তু কলঙ্কিত হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো এই স্যামসা রাশেদ, চামচিকা রাশেদ সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।